আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। কোনোভাবেই কমছে না ডেঙ্গুর চোখ রাঙানি। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মুখ। চলতি বছর 185 জনের মৃত্যু হয়েছে, আর 5 অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 35,365 জন। সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ 260 জন রোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে 173, ঢাকা দক্ষিণ সিটিতে 172 জন রোগী ভর্তি হয়েছেন। বাকি রোগী দেশের বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ফলে এখন বছর জুড়েই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টি এবং উচ্চ আর্দ্রতা ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার প্রজননের জন্য সহযোগী। আর এমন আবহাওয়াকে মশাকে ভাইরাস ছড়ানোর প্রবণতাও বাড়িয়ে দেয়। ভারী বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানে পানি কিছুটা কমলেও ভাটি এলাকায় নতুন করে অন্তত 40টি গ্রাম এবং জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি উপজেলার 15টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী আছে প্রায় 50,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে 1000-এর বেশি পুকুর এবং মাছের ক্ষেত। শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, নালিতাবাড়ির চেল্লাখালী, ভোগাই নদী এবং ঝিনাইগাতির মহারশী, শ্রীবর্দীর সোমেশ্বরী নদীর পানি কমলেও সদর উপজেলার মৃগী এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পাহাড়ি ঝড়ের কারণে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলার 19টি ইউনিয়নের মানুষ পানিবন্দী রয়েছেন। আর হালুয়াঘাট সীমান্তে পাহাড়ি ঢলে শেওয়াল, ভুগাই, মেনং এবং বোরাঘাট নদীর বিভিন্ন অংশে পাড় ভেঙে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়নের মানুষের বাড়িঘর, ফসলি জমি সহ মৎস্য খামার। এখানে মানুষ অনেক দুর্ভোগে আছে এবং অনেকেই ফিশারিগুলো ডুবে গেছে, মাছ চলে যাচ্ছে, তারা মানে একটা নিরহ অবস্থায় আছে, তারা আতঙ্কে আছে। মানুষজন আটকে আছে, তারা চুলা জ্বালাতে পারছে না, তাদের শুকনা খাবার নাই। বন্যার প্রথম ধাক্কাটা যখন আমাদের সীমান্তবর্তী এলাকায় যখন আসলো, তখন আমার আদেশের সাথে সাথেই আমার এই বিওপি থেকে আমার পার্শ্ববর্তী বারোমারি, তারপর হলদিগ্রাম যে বিওপিগুলো আছে, সাথে সাথেই উদ্ধার করার জন্য আমরা মাঠে নেমে গিয়েছিলাম। দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। বন্যা পরিস্থিতির তো খুব খারাপ অবস্থা যতদূর দেখতে পেলাম আমরা, তো বিস্তারিত একটু জানাবেন। জি রিদওয়ানা, পাহাড়ি ঢলে শেরপুরের 3টি উপজেলার বন্যা পরিস্থিতি মানে কিছুটা উজানের দিকে উন্নতি হলেও নিম্নাঞ্চলে নতুন করে কিন্তু 40টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তো আমাদের গারো পাহাড় বেষ্টিত উজানের যে নদীগুলো আছে, চেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী, এই নদীগুলো, ভোগাই, এই নদীগুলোতে পানি কিন্তু ইতিমধ্যেই কমে গেছে এবং পানি বাড়তে শুরু করেছে মৃগী এবং পুরনো ব্রহ্মপুত্র নদে। এই বন্যা উপদ্রুত এলাকাগুলোতে শুকনো খাবার অভাব রয়েছে এবং তারা মানে চিকিৎসার জন্য যে প্রাথমিক যে ওষুধপত্র, স্যালাইন ট্যালাইন, এইগুলো কিন্তু তারা পাচ্ছে না। তো আর মানে সরকারি ত্রাণ তৎপরতাও মানে তেমন পরিলক্ষিত হচ্ছে না। তো এদিকে আজ রাতে ময়মনসিংহ বিজিবি ক্যাম্পের হচ্ছে কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজ রাতেই প্রায় 600 বন্যা দুর্গতদের মধ্যে শুকনা খাবার, রান্না করা খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি জানিয়েছেন এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসন এবং
কৃষি পুনর্বাসন কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। এদিকে আজ সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের নালিতাবাড়ির বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই সফরটি বাতিল করেছেন। রিদওয়ানা, এই ছিল আমার কাছে পাহাড়ি ঢলের সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টায়ও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা পরবর্তী 24 ঘণ্টায় দেশের 8 বিভাগই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দর্শক, দেশের বিভিন্ন জেলায় ক্রমেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু। আমরা সংবাদের শুরুতেই জানিয়েছি, প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ। চলতি বছর 185 জনের মৃত্যু হয়েছে, আর 5 অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 35,365 জন। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গু পরিস্থিতির অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে, তো একটু জানবো চট্টগ্রামে কি অবস্থা? রিদওয়ানা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির অবস্থার কথা যদি বলে থাকি, আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কোনোভাবে সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত 24 ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 33 জন, এবং এই 33 জনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন। এবং এই চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1676 জন এবং মারা গেছেন 16 জন। এই 16 জনের মধ্যে 10 জন নারী, 4 জন পুরুষ, 2 জন শিশু রয়েছে। একটা জরিপে দেখা গেছে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যায় কিন্তু পুরুষরা এগিয়ে এবং মৃত্যুর সংখ্যায় কিন্তু নারীরা এগিয়ে। এই 10 জনের মধ্যে এই যে 16 জন মারা গেছে সেখানে কিন্তু 10 জনই নারী। বোঝা যাচ্ছে যে আসলে মৃত্যুর সংখ্যা কিন্তু নারীরাই বেশি, এখানে গবেষণায় উঠে এসেছে। তবে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলেন, তারা জানিয়েছেন তারা 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ওষুধ ছিটাচ্ছেন। তবে এখানকার যারা জনগণ আছে তারা কিন্তু দাবি করছেন তারা ওষুধ ছিটাতে দেখেনি, এবং যেই ওষুধ ছিটাচ্ছেন বলে কর্পোরেশন দাবি করছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। যদি ওষুধ ছিটিয়ে থাকেন তাহলে কেনই বা চট্টগ্রামের অলিতে গলিতে মশার লাভা পাওয়া যাচ্ছে, এটি কিন্তু একটা কোশ্চেন থেকে যাচ্ছে। এবং আমরা আরও কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি মেডিকেলের 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন। যারাই রোগী আসছে তাদেরকে সাথে সাথে উনি সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করতেছেন। রোগীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন রোগীর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই, তারা ভালো চিকিৎসা পাচ্ছে। তবে জনগণ অভিযোগ করে বলেছেন এখানে কিন্তু কোথাও কোনো ধরনের আসলে সভা সেমিনার কোনোটাই হচ্ছে না ডেঙ্গু সচেতনতা নিয়ে, যেভাবে পারছে সেভাবে চলছে। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন এই মাসটা ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি হতে পারে। যদি এই মাসটাকে রক্ষা করতে পারে তাহলে ডেঙ্গু থেকে রক্ষা পাবে সবাই। তবে যারা ঘুমাবেন তাদেরকে অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে পরামর্শ দিয়েছেন তিনি, এবং একই সাথে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। রিদওয়ানা, এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনে রোডম্যাপ চেয়েছে বিএনপি, তবে সুষ্ঠু ভোট আয়োজনে যৌক্তিক সময়ও দেবে দলটি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন সংস্কার এবং প্রশাসনে আওয়ামী স্বৈর সরকারের দোসরদের সরিয়ে দেওয়ার দাবি করেছেন। এদিকে যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারকে পরামর্শ দিয়েছে জামায়াত। আশিকুল আলম তার রিপোর্টে আরও জানাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। পরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে নতুন নির্বাচন কমিশন চায় তার দল। একই সঙ্গে 2014, 2018 ও 2024-এর বিতর্কিত নির্বাচন আয়োজনের জন্য সাবেক 3 নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনার দাবিও তাদের। 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনো। এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। ফ্যাসিস্ট সরকারের সময় প্রতারণা, সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে। আগামী নির্বাচন কবে হবে তার একটি রোডম্যাপ দাবির কথাও জানান মির্জা ফখরুল। আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি,
নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে প্রশ্নে আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। বিএনপির বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে জামায়াত। কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সামনে তুলে ধরব। ছাত্র জনতার বিপ্লবকে অর্থবহ করতে প্রয়োজনীয় সংস্কার ও অর্থবহ নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত ধৈর্য ধরতে জাতি প্রস্তুত বলেও মনে করেন জামায়াতের আমির। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। আশিকুল আলম, RTV, ঢাকা। আশা করছি যে এই সময়টা আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সাজ রব উঠেছে জেলায় জেলায়। দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের পালপাড়ার কারিগররা। মাটির প্রতিমাকে রঙের ছোঁয়ায় স্বরূপে ফেরাতে ব্যস্ত তারা। অন্যদিকে নব দুর্গাপূজা শুরু হয়েছে শ্রীমঙ্গলের চা বাগানে, যেখানে পূজার 9 দিনে দেবী দুর্গার 9টি রূপ ভক্তদের মাঝে প্রকাশ পাবে। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। শুভ্র শরতে মেঘভাঙা বৃষ্টি উপেক্ষা করে শরীয়তপুরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। চলছে রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে ফুটিয়ে তোলার কাজ। যথেষ্টভাবে মন দিয়ে চেষ্টা করতেছি যে আমাদের মাকে নতুন রূপে সাজিয়ে নতুন ভাবে আনার জন্য। সকলের অংশগ্রহণে এবং সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজাটি সম্পন্ন হবে। নির্বিঘ্নে পূজা সম্পূর্ণ করতে মন্দিরের পাশাপাশি জেলা জুড়ে থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অতি গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপ যেগুলো আছে সেখানে আমরা আমাদের স্ট্যাটিক ওখানে ফোর্স থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে, অর্থাৎ সবসময় ওখানে সার্বক্ষণিক ফোর্স ডিপ্লয়মেন্ট থাকবে আর টহল টিম থাকবে, তারা সবসময় ওটা তদারকি করবে। এদিকে মৌলভীবাজারের পূজা মণ্ডপে রং তুলিতে প্রতিমাকে সাজাতে ব্যস্ত কারিগররা। অপেক্ষা মহাষষ্ঠীর, অথচ জেলার শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডী মণ্ডপে চলছে দশভুজা দেবীর দুর্গারা। মঙ্গলচণ্ডী মণ্ডপে পৌরাণিক নিয়ম অনুযায়ী দুর্গার 9টি রূপের পূজা করা হবে। দুর্গার শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুসুমমান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী এই 9 রূপের পূজা শেষ হবে দুর্গা উৎসবের বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এই 9 দিন নবমী পর্যন্ত মা দুর্গা পৃথিবীতে বিভিন্ন রূপে অবস্থান করেন। এই 9টি রূপেরই পূজা মূলত এই মঙ্গলচণ্ডী সেবাশ্রমে করা হয়ে থাকে। মা এখানে প্রতি বছর আইতা দেশের দশের আমাদের পরিবারের দশের সবার মঙ্গল হইতো। অসুরকে দমন করে মা দুর্গা যেভাবে স্বর্গরাজ্য জয় করেছিলেন ঠিক সেভাবে পৃথিবীর সকল অশান্তি দূর করবেন, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। পরিবারে আমরা সুস্থ হই, আর এই একটা পরিবার যদি সুস্থ হয় তখন এলাকা, রাষ্ট্র, বিশ্ব শান্তিতে থাকতে পারে। মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে যাতে সারা পৃথিবীর অসুরতা নিধন হয় এবং শান্তি ফিরে আসে, এই কামনায় এই বছর আমরা পূজা করতে যাচ্ছি। ইমরুল কায়েস, RTV। দর্শক, শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, আয়োজন কতটা গোছানো হলো? রেদওয়ানা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজো। আগামী 9 তারিখ থেকে পুজোর যে মূল আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হবে। লক্ষ্মীপুরের 5টি উপজেলা যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেই পূজা মণ্ডপগুলো আমি ঘুরে যেমনটি চিত্র দেখেছি যে ইতিমধ্যে পুজোর যে প্রতিমার যে মাটির কাজ, সেই মাটির কাজ শেষ হয়েছে। এখন রং তুলির কাজ চলছে প্রতিটি মণ্ডপে। মৃৎশিল্পী যারা রয়েছেন তারা রং তুলির আঁচড়ে দেবী প্রতিমার যে চোখ মুখ তারা সেটি ফুটিয়ে তুলছেন। সেই সাথে
চলছে মণ্ডপের যে সাজসজ্জার, সেই সাজসজ্জার কাজ চলছে। পুজোর আর আসলে বেশি দিন না থাকার কারণে পুজোর যে আয়োজক কমিটি যারা রয়েছে, সেই আয়োজক কমিটির লোকজন কিন্তু দিনরাত এক করে তারা পরিশ্রম করছে যেন নির্দিষ্ট সময়ের আগে তারা যে পুজোর যে আনুষ্ঠানিকতা এবং পুজোর যে সাজসজ্জা এবং অন্যান্য যে প্যান্ডেলের কাজ সেটি তারা সম্পন্ন করতে। লক্ষ্মীপুরের 5টি উপজেলায় এবছর যে 78টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবং এই 78টি মণ্ডপের মধ্যে 20টি মণ্ডপকে কিন্তু তারা পুলিশের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমি লক্ষ্মীপুর জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে দুর্গাপুজো যেন নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সনাতন ধর্মাবলম্বীরা, সেই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে জেলায় যে গোয়েন্দা তৎপরতা সেটিও বাড়ানো হয়েছে। এছাড়া প্রত্যেকটি মণ্ডপ ভিত্তিক টহল টিম সেটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রেদওয়ানা। পলাশ, ধন্যবাদ আপনাকে। এবার বাংলাদেশ ভারত টি-20 সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। গোয়ালিয়রে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। টেস্ট সিরিজ হারের পর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো কিছু করার সুযোগ দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গোয়ালিয়রের উইকেট এবং কন্ডিশন দেখে হবে প্রথম ম্যাচের একাদশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশ দলের অনুশীলনে নেই মিস্টার 75। দীর্ঘদিন পর সাকিবহীন বাংলাদেশ টি-20 দল। টি-20 ও সাদা পোশাকে সাকিবের অবসরের খবরের পর দলের বাস্তবতা বোঝা বড় কঠিন। তবে তার জায়গায় নতুন কাউকে নিতে হবে দায়িত্ব। সে দায়িত্বটা অনেকটাই তৌহিদ হৃদয়ের ঘাড়ে। চাপ তো সবসময় থাকে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকে। তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কিভাবে পারফর্ম করতে পারবো, কিভাবে আমাদের আলটিমেটলি রেজাল্ট আমাদের পরে আসবে। আমরা সবসময় দিকেই ফোকাস করি। সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো, কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে। তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করব। গোয়ালিয়রের উইকেট ও কন্ডিশন বড় ফ্যাক্টর। ভারতের চেনা মাঠ, চেনা উইকেট, সেখানে সেন্টার উইকেট একটা বড় ফ্যাক্টর হতে পারে। তৌহিদ হৃদয়ের কাছে এই স্টেডিয়ামের উইকেট নিয়ে আছে একটা ব্যাখ্যা। উইকেট আমার কাছে যেটা মনে হয় যে পাস্টে কি হয়েছে এটা নিয়ে আমরা বেশি ফোকাস করছি না। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিকিউশন করার ট্রাই করব এবং আমাদের যে ফেজগুলো সামনে আসবে, যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে, ওই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত। তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয়। প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে, লো আছে। এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। আইপিএল খেলাও এখানে হয়নি। তো দেখা যাক যে কি হতে পারে। শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজটা দারুণভাবে শুরু করতে পারলে মানসিকভাবে এগিয়ে থেকে পরের ম্যাচগুলোতে নামতে পারবে বাংলাদেশ। মাহফুজুল ইসলাম, RTV। অর্থাভাবে পায়ের চিকিৎসা করাতে পারছে না বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত শরীয়তপুরের আসান সর্দার। পরিবারের দারিদ্রতা ঘোচাতে ঢাকার মিরপুরে পোশাক তৈরির কারখানায় কাজ করতেন সে। আন্দোলন চলাকালে 5 অগস্ট মিরপুর 2 এলাকায় গুলিবিদ্ধ হন। আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনিশ্চয়তায় দিন পার করছে পরিবার। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। স্বৈরশাসক শেখ হাসিনা পালানোর দিনে 5ই আগস্ট মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আনন্দ মিছিল বের করে। ওই দিন পুলিশ মিছিলের উপর গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয় পোশাক শ্রমিক আসান সর্দার। এ সময় দেয়াল টপকে পালাতে গিয়ে তার 2টি পা ভেঙে যায়। শিক্ষার্থীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দিয়ে গোসাইরহাট উপজেলার বসকাটি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে সরকারি হাসপাতালে প্রায় 2 মাস চিকিৎসা নিলেও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। অন্যের সহযোগিতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় তাকে। ক্ষমতা পায় কি আপনারা কি ভুলে গেলেন নাকি? আমাদের রক্তের বিনিময়ে আমরা আপনাদের ক্ষমতায় বসাইছি, আপনারা কি ভুলে গেলেন? আমাদের যারাই আহত আছি সবার দিকে একটু তাকানো। অর্থাভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না বলে জানান আসানের মা। গুলি লাগছে, আমার ছেলের পাও দুটা পঙ্গু, আমার ছেলের পাও দিয়ে হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটে। আমার ছেলে এখনো সুস্থ হয়নি, আমি কোনো কারোর সাহায্য পাইনি। এলাকাবাসীও জানান পরিবারটির অসহায়ত্বের কথা। আমাদের গ্রামের একজন ভাই
এই আন্দোলনে গিয়ে আহত হয়েছে। পুলিশের গুলিতে এই আহত হয়ে তার পায়ে গুলি লাগে। গুলি লাগার পরে সে এই ইনজুর্ড অবস্থায় 2 মাস যাবত আজকে গড়ে পঙ্গু অবস্থায় বসে আছে। বর্তমান সরকার যারা আছে, যারা উপদেষ্টা আছে, তাদের কাছে আমাদের দাবি যে আমার বাতিজারে যে একটু কিছু সহযোগিতা তারা করে। আসানের মতো বীরদের প্রতি সরকার আরও মনোযোগী হবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। টাঙ্গাইলের আনারস পেয়েছে ভৌগোলিক নির্দেশক GI পণ্যের স্বীকৃতি। অনন্য স্বাদের এই ফলটির কদর রয়েছে দেশ জুড়ে। জেলার তৃতীয় পণ্য হিসেবে আনারস এর স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী। স্থানীয় প্রশাসন বলছে এটি গৌরবের অংশ হয়ে থাকবে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। শিক্ষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধারণ করে আছে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা। এখানে পাহাড়, বন, নদীর পাশাপাশি রয়েছে ভিন্ন ভাষাভাষী পাহাড়ি বাঙালির সম্মিলিত বসবাস। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশিরভাগেরই বাস মধুপুর, ঘাটাইল সহ কয়েকটি পাহাড়ি উপজেলায়। তাদের হাত ধরেই প্রায় 80 বছর আগে মধুপুরে আনারস চাষ শুরু। মধুপুরকে বলা হয় আনারসের রাজধানী। এখানকার মাটি ও আবহাওয়া আনারস চাষের উপযোগী হওয়ায় বিভিন্ন জাতের আনারস চাষ হয়ে থাকে। এর মধ্যে হানি কুইন, জায়ান্ট কিউ ও জলডুগির চাষ বেশি। দেখতে অনিন্দ্য সুন্দর, ভিন্ন স্বাদের রসালো এই ফলটির চাহিদা সারা দেশে। ফলটির GI স্বীকৃতিতে আনন্দিত আনারস চাষে সংশ্লিষ্টরা। বেরোনাবাবু এই চারা নিয়ে আসছিল, এই ক্যালেন্ডার যে আনারসের চারাটা, এটা নিয়ে আসছিল মেঘালয় থেকে। আমরা কৃষক, আনারস আবাদ করি, বাজারে বিক্রি করি। তো মানে আনারসের দাম খুব ভালো, আনারসের চাহিদা ভালো। GI পণ্য হিসাবে আমাদের মধুপুরের আনারসটা যেহেতু স্বীকৃতি পেয়েছে, সেজন্য আমরা অনেক খুশি। আন্তর্জাতিক এই স্বীকৃতি টাঙ্গাইলকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করবে, মত এই কৃষি কর্মকর্তার। মধুপুরের আনারস GI পাওয়ায় এটি মানে মধুপুরকে একদম বিশ্বের কাছে পরিচিতি এনে দিয়েছে। এবং যেটা হলো যে ব্র্যান্ডিং হলো, আনারসের একটি বিশ্বব্যাপী ব্র্যান্ডিং হলো। এই স্বীকৃতি দেশের সবার জন্যই গৌরবের বলে জানান মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মধুপুরবাসী এখন প্রাণের দাবি যেন এই আনারসকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করার জন্য রপ্তানি করা যায়, এবং রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার, বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা, এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আনারসের বিস্কিট বা অন্যান্য পণ্য সামগ্রীর জন্য ব্যবস্থা করা যায়। 1942 সালে স্থানীয় মিজি দয়াময়ী সাংমা ভারতের মেঘালয় থেকে চারা এনে আনারস চাষের গোড়াপত্তন করেন। তাঁত শাড়ি ও চমচমের পর আনারস জেলার তৃতীয় GI পণ্যের স্বীকৃতি পেল। রেজওয়ান শরীফ, RTV। কাদা পানিতে হযবরল অবস্থা পটুয়াখালীর আউলিয়াপুর এলাকার মুচিরপুল সড়ক। এলাকার সাবেক এবং বর্তমান ইউপি চেয়ারম্যানদের ব্যক্তিগত দ্বন্দ্ব এবং অন্তর্কোন্দলে যুগের পর যুগ কাটলেও পাকা করা হয়নি এই সড়কটি। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ আউলিয়াপুর, জৈনকাঠি এবং কালিকাপুর ইউনিয়নের হাজারো মানুষকে। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। এজন্য আধুনিক কায়দায় কাউকে শাস্তি দেওয়ার উপায়, বাড়ি থেকে নেমে হাঁটু সমান কাদামাটি পেরিয়ে যেতে হবে দূর দূরান্তে। এতে পা পিছলে পড়লেই কাদায় মাখামাখি অবস্থা। এটি পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউপির একটি সড়কের চিত্র। সদরের এই সড়কটি আউলিয়াপুর, জৈনকাঠি ও কালিকাপুর ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম সংযোগ সড়ক। অথচ যুগের পর যুগ কাটলেও এখনও পাকা হয়নি। দুই একবার উদ্যোগ নিয়েও কিছু জায়গায় ইটের সলিং করে ক্ষান্ত ক্ষমতাসীনরা। যেটুকু সলিং করা হয়েছিল সেটিও এখন ক্ষতবিক্ষত। অভিযোগ রয়েছে স্থানীয় সাবেক এবং বর্তমান ইউপি চেয়ারম্যানদের ব্যক্তিগত দ্বন্দ্ব ও অন্তকোন্দলে পাকা করা হয়নি সড়ক। এতে চরম দুর্ভোগে স্থানীয়রা। রাস্তা যে আমাদের বর্ষার সিজনে হাঁটতে খুব কষ্ট হয়, রাস্তা তলাইয়ে যায়। এই রাস্তার বেহালগতি আজকে 14 বছর পর্যন্ত। এই বেহালগতির কারণ হয়েছে আমাদের ইউনিয়নে দুইটা গ্রুপ আছে, এক হয়েছে শাহ আলম শরীফ পন্থী আর হয়েছে কবির চেয়ারম্যান পন্থী। কাদার কারণে আমাদের স্কুলে আসতে খুব অসুবিধা হয়, মাঝে মাঝে আমাদের ইউনিফর্মও কাদার কারণে নষ্ট হয়ে যায়। একটু বৃষ্টি হলে এই রাস্তায় অনেক কাদা হয়, যার ফলে আমাদের স্কুলে যেতে সমস্যা হয়। এইখানে এসে একজন রোগীকে সেবা শুশ্রূষা করার মতো এরকম কোনো পথ নেই। সড়ক পরিদর্শন করে দ্রুতই পাকা করার আশ্বাস এই কর্মকর্তার। সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব প্রেরণ করেছি। এই বছরে মানে ক্রিয়েট হয়েছে, হয়ে প্রজেক্টটা আবার কারেকশনের জন্য পাঠাইছে। এর মধ্যে আমরা ইনক্লুড করে
3 ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সড়ক পাকা করে স্থানীয়দের দুর্ভোগ লাঘব করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV। 1 বছর যেতে না যেতেই খানাখন্দে পরিণত হয়েছে ময়মনসিংহে প্রায় 90 কোটি টাকা ব্যয়ে নির্মিত 3 কিলোমিটার রাস্তা। শম্ভুগঞ্জ সেতু হতে টুলবক্স পর্যন্ত ভাঙাচোরা এই রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগের প্রকৌশলীদের দুর্নীতি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে রাস্তার এই দুরবস্থা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত শম্ভুগঞ্জ সেতু পাড়ি দিয়ে যেতে হয় শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জে। এ পথ দিয়েই প্রতিদিন সিলেট ও চট্টগ্রামের দিকে ছুটে চলে পণ্যবাহী ট্রাক সহ শত শত যান। এত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি যেন দেখার কেউ নেই। ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগ জানায় 2021 সালের এপ্রিলে 3 কিলোমিটার রাস্তার ঢালাইয়ের কাজ করে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড NDA। 90 কোটি টাকা ব্যয়ে কাজ শেষ করে 2023 এপ্রিলে, কিন্তু বছর না পেরোতেই রাস্তা বেহাল। এতে যাতায়াতের ভোগান্তিতে যাত্রী ও চালকরা। বৃষ্টি বাদল হইলে বড় বড় গাঁথা হয়ে যায়, যার ফলে সিএনজি গুলো আমরা যারা ডাইনে বামে নিতে হয় চাই আর কি, যদি পিছন থেকে একটা মারতেছে নাহলে মনে করলেন যে আর একটা সাইড মারি দিতেছে। ভাঙা সামনে অনেক সময় বোঝা না, বিশেষ করে রাতের বেলা এই বিষয়গুলো সমস্যা বেশি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে সড়কে এত খানাখন্দ। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, অটো অ্যাক্সিডেন্ট হইতেছে। দুদিন পরে পরে ওই যে এই খোয়া দেয়, ইট বালু দেয়, আবার চাকা বাইরে উঠতে জায়গা। উপর মহলের প্রচণ্ড চাপ ছিল তাদের উপরও, যার জন্য আসলে কাজগুলো মূলত সেই কারণেই এই ধরনের নিম্নমানের কাজ হয়েছে। কর্তৃপক্ষ সেটার মধ্যে তো ঠিকমতো তদারকি করে নাই, অত্যন্ত দুর্নীতি, লুটপাট হয়েছে। অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান NDA এর প্রজেক্ট ম্যানেজার সুমন জানান, সড়ক ও জনপথ বিভাগের চাহিদা অনুযায়ী সব কাজ হয়েছে। রোডস এন্ড হাইওয়ে যেই ডিজাইন প্রোভাইড করছে আমাদেরকে, আমরা সেই ডিজাইনই কাজ করেছি এবং রোডস এন্ড হাইওয়ের সকল ধরনের টেকনিক্যাল স্পেসিফিকেশন মেইনটেইন করে এটা কাজটা করেছিল। করার পরে এটার বিভিন্ন সময় এটার সিলিন্ডার টেস্ট, ম্যাটেরিয়াল টেস্ট এগুলো বোয়েড থেকে করানো হয়েছে এবং এখানেও বিভিন্ন LGD তে করানো হয়েছে ডিপার্টমেন্টের লোকদের উপস্থিতিতে। এদিকে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে দ্রুত উদ্যোগ গ্রহণের কথা জানায় সওজ। যেহেতু ঠিকাদার কর্তৃক কাজটি সম্পন্ন হয়েছে, ইতিমধ্যে যে ক্ষতিগ্রস্ত অংশগুলো ঠিকাদার বেশ কয়েকবার ইতিপূর্বে মেরামত করেছে এবং আমরা পুনরায় আবার ঠিকাদারকে পত্র প্রেরণ করছি যাতে দ্রুত যে ক্ষতিগ্রস্ত অংশগুলো এগুলো মেরামত করে দেওয়া হয়। সাইয়েদ মাহমুদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।